সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকারে। পরবর্তী 1.5 ঘন্টা আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা এদেশের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলি। অনুষ্ঠানে আপনারাও যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে লাইন দেখছেন, যে নাম্বারটা দেখছেন, ওই নাম্বারে কল করে আমার সাথে কথা বলতে পারেন। আইনের ব্যাপারে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি তার জবাব দিতে চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন যে এই অনুষ্ঠানে আমরা যে ধরনের পরামর্শ দিই বা যে ধরনের গাইডেন্স দিই, এটা একটা প্রাথমিক ধারণা। কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখার সুযোগ পাচ্ছি না, বা আপনাদের সাথে বসে বিভিন্ন প্রশ্ন করে যে আপনাদের কেসটা নিয়ে সম্যক ধারণা একটা নেব, সেই সুযোগও কিন্তু আমাদের নাই। মাত্র 1 মিনিটে আপনাদের সমস্যার কথা শুনে পুরোপুরি জবাব দেওয়াটা কিন্তু অবশ্যই সম্ভব নয়। তো এই জন্যে আমরা যে পরামর্শ দিই, যে উপদেশ দিই, এটাকে একটা প্রাথমিক ধারণা, একটা গাইডেন্স হিসাবে নেবেন। অভিজ্ঞ কোনো আইনজীবীর সাথে পরামর্শ করার কোনো বিকল্প নাই। তো আশা করি যে যেখানেই ছিলেন ভালোই ছিলেন। আজকে থেকে দেখা যাচ্ছে যে বেশ মোটামুটি একটু গরম পড়া শুরু করেছে। মনে হয় আমরা এদেশের যে গ্রীষ্মের সময়, যদিও আনুষ্ঠানিকভাবে এখন এখানে বসন্তকাল চলছে, কিন্তু হয়তো বা যদি আমরা সময়টাকে দুটো ভাগে ভাগ করি, যে গরমকাল আর শীতকাল, তাহলে মনে হচ্ছে যে আমরা হয়তো গ্রীষ্মের দিকে আমরা শুরু করলাম। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, এইটাই দোয়া করি। তো আমরা আজকে অনুষ্ঠানে কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেকেই হয়তো অবগত হয়েছেন যে বিবিসি একটা রিপোর্ট করেছে, এবং সে রিপোর্টে তারা বলতে চাচ্ছে যে এখানে অনেক আইনজীবীরা তারা নাকি তারা নাকি নিজেরাই ক্লায়েন্টদেরকে তারা পরামর্শ দিচ্ছে যে তারা সমগামী হিসাবে তারা ক্লেম করুক, কিংবা নাস্তিক হিসাবে ক্লেম করুক, এবং এবার তারা নাকি বিভিন্ন কাগজপত্র তৈরি করে দিচ্ছে, এবং এইভাবে অনেকেই ফেক ক্লেম নিয়ে তারা সামনে যাচ্ছে। এটার সাথে তারা ডোমেস্টিক ভায়োলেন্সের কথাও বলেছে যে প্রচুর ফেক ডোমেস্টিক ভায়োলেন্সের ক্লেম হচ্ছে। এটা নিয়ে তারা খুব তোলপাড়, এবং এটা নিয়ে শাবানা মাহমুদ উনি বলেছেন যে খুব শক্তভাবে ধরা হবে। যে সমস্ত আইনজীবী বা যারা এই সমস্ত চক্রের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে তারা হচ্ছে তোলপাড় খুবই চলছে। আমরা দেখলাম ফেসবুকে বিভিন্ন জায়গাতে অনেকেই এটা নিয়ে মন্তব্য রাখছেন। আমার এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে ইমিগ্রেশনে যে জালিয়াতি হয়, জোচ্চুরি হয়, ফ্রড হয়, এটা কি কোনো নতুন বিষয়? যারাই মোটামুটি ইমিগ্রেশন নিয়ে একটু কাজ করেন বা এটা নিয়ে কিছু খোঁজখবর রাখেন, তারাই জানেন যে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের প্রায় সর্বস্তরেই মানে অনেকেই, সবার কথা বলছি না, অবশ্যই অনেকেই জেনুইন অ্যাপ্লিকেন্ট আছেন, কিন্তু আমরা জানি যে বিভিন্ন পর্যায়ে মানুষ দুর্নীতির আশ্রয় নিচ্ছে, এবং সবসময় নিচ্ছে। 10 বছর আগেও নিত, 20 বছর আগেও নিত, এখনও নিচ্ছে। এখন এই শুধুমাত্র ক্লেমেন্টদেরকে টার্গেট করাটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার থেকে ফিরে এসে আবার বিস্তারিত কথা বলবো। হ্যালো কলার। আসসালামু আলাইকুম রাজা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। রাজা ভাই, আমার 2টা প্রশ্ন। একটা হলো আমরা ওই যে 7 ইয়ার রুটে ভিসা পাইছি, 10 ইয়ার 10 ইয়ার রুটে 7 ইয়ার বাচ্চা 7 ইয়ার রাইট আর কি। জি। তো আমার বাচ্চা এখন ব্রিটিশ পাসপোর্ট পাইছে, আমাদেরকে ই ভিসাতে কি ওটাকে আপলোড করতে হবে না? ই ভিসা এখন কি করতে হবে? সরি, কে পেয়েছে ব্রিটিশ পাসপোর্ট? আমার ছেলে। হ্যাঁ, আপনার ছেলে যদি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যায়, আপনার ছেলেকে আর আপলোড করা লাগবে না। কিন্তু ওই ই ভিসাতে কিন্তু স্টিল ওই আগেরটাই শো করতেছে যে আমাদের। হ্যাঁ, এটা তার তখন ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে, ফলে ই ভিসা ইস্যুটা তার জন্য রিডান্ডেন্ট, কারণ শুধু ব্রিটিশ। ওকে। আর আরেকটা প্রশ্ন হইল, আমার ওই যে আমার সেকেন্ড ছেলে, ওর তো 7 ইয়ার্স হয়ে গেছে, সেখান থেকে আমি কি আইএলআর এর জন্য কি ফি ওয়েভার দিয়ে অ্যাপ্লাই করতে পারবো? আপনার বাচ্চা যদি এখানে জন্ম হয়, তবে বর্তমান আইন অনুযায়ী বাচ্চার জন্য আপনি সরাসরি 7 বছর পরে সরাসরি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বা দুঃখের বিষয় হচ্ছে, আমরা গত অনুষ্ঠানেও আমরা বলেছি যে হোম অফিস আবার
পুরনো পজিশনে ফিরে গেছে। আমাদের এরকম দুজন অ্যাপ্লিকেন্ট যাদের এখানে জন্ম 7 বছর হয়ে গেছে, দুজনেরই আইএলআর অ্যাপ্লিকেশন তারা রিফিউজ করেছে। তো আপনার ক্ষেত্রে হয়তো ভিন্ন হতে পারে, কারণ আপনাদের অলরেডি ভিসা আছে, তো সেজন্য হয়তো বা আপনার বাচ্চাকে তারা দিতে পারে। কারণ যে দুজনকে তারা রিফিউজ করেছে সেখানে তারা বলেছে তোমার বাবা মার এদেশে থাকার পারমিশন নাই, অতএব তুমি বাবা মা চলে যাবে বাংলাদেশে, তুমিও তাদের সাথে যাবে। তা এটার মানে হচ্ছে তারা আস্তে আস্তে যে যে কেস ছিল 2016-17 কেস, ওই কেসের আগের অবস্থানে তারা ফিরে যাচ্ছে। তো আমি আশা করি হয়তো বা তারা আপনাকে দিয়ে দেবে, কারণ এখন তো রুলটা আছে, রুলটা ওইটাই যে বাচ্চা 7 বছর থাকলে তারা ভিসা পেতে পারে, কিন্তু দেখাতে হবে বাচ্চার জন্য চলে যাওয়াটা রিজনেবল নয়। তো আপনার জন্য পজিটিভ ফ্যাক্টর হচ্ছে এই, আপনার আরেকটা বাচ্চা ব্রিটিশ এবং আপনাদের দুজনের অ্যাপ্লিকেশনের সময় আপনাদের দুজনেরই এদেশে ভিসা আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি ফি ওয়েভারের জন্য এলিজিবল হব? তার জি, ফি ওয়েভারটা অন্য কনসিডারেশন। ফি ওয়েভার হবে যে অ্যাপ্লিকেশন ফি চালানোর মতো খরচ আপনাদের আছে কিনা, তারা ব্যাংকের স্টেটমেন্ট দেখবে, 6 মাস বা 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট দেখবে। আপনি যদি কোনো বেনিফিটে থেকে থাকেন তবে এটা অবশ্যই আপনার জন্য একটা পজিটিভ সাইন হবে, কারণ বেনিফিট তাদেরকেই দেওয়া হয় যাদের ইনকাম লো। তো আপনি আপনি অবশ্যই পেতে পারেন। তো সেক্ষেত্রে আমি আমার ছেলের আইএলআর এর জন্য আমি কি এখন ফি ওয়েভার না, আপনার ছেলের আইএলআর এর জন্য আপনি ফি ওয়েভার আপনি পাবেন না। ফি ওয়েভার আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য আপনি পাবেন, আইএলআর এর জন্য কোনো ফি ওয়েভার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রাজা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকবৃন্দ, আবার আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা বলছিলাম যে বিবিসি যে রিপোর্ট, যে এদেশে অনেকেই ভুয়া সমকামী হিসাবে অ্যাপ্লাই করছেন বা নাস্তিক হিসাবে অ্যাপ্লাই করছেন, অনেকে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসাবে অ্যাপ্লাই করছেন, তারা আসলে জেনুইন নয়। এবং এ ব্যাপারে কিছু আইনজীবী বা কিছু এজেন্ট তারা মানুষকে প্রলুব্ধ করছে এবং এই ব্যাপারে তারা করাচ্ছে। তা আমার কাছে যে প্রশ্ন, যে এই ধরনের যে একটা দুর্নীতি চলছে ইমিগ্রেশন সবসময় চলছে, কবে চলে নাই? যখন থেকে আমি ইমিগ্রেশনের কাজ করা শুরু করলাম তখন থেকে শুনি। আমার যদিও এই ধরনের কোনো দুর্নীতির সাথে নিজে জড়িত হওয়ার কোনো দিন আমি জড়িত হইনি, এবং সবসময় দেখা গিয়েছে যে প্রচুর কেস আমি টার্ন ডাউন করেছি, সবসময় করি, এখনও করি। তো কিন্তু আমরা শুনতাম, যেহেতু আমরা এই লাইনে আসি, প্রায় শুনতাম যে এইভাবে হয়েছে। এই যে আমরা যদি ওয়ার্ক পারমিট স্কিমটা দেখি, ওয়ার্ক পারমিট স্কিমে আমরা দেখতে পাই লোকে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে তারা ওয়ার্ক পারমিট কিনেছে। ওয়ার্ক পারমিট যদি জেনুইন হয় তবে একটা পয়সাও তো দেওয়ার কথা না। আমি সবসময় এই অনুষ্ঠানে বলি যে যখনই যদি টাকা পয়সার আদান প্রদান হয়ে থাকে কোনো জবের জন্য যেটা আমরা বলি সার্টিফিকেট অফ স্পন্সরশিপের জন্যে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এটা জবটা জেনুইন না। এভাবে আমাদের বহুত লোক এদেশে ভিসা নিয়ে এসেছে এবং পরবর্তীকালে দেখা গিয়েছে যে তারা হয় কাজ পায়নি, কিংবা ওই কোম্পানি কিন্তু তাদের লাইসেন্স তারা হারিয়ে গেছে, তারা লস করেছে। সেক্ষেত্রে এরা কিন্তু গিয়ে আবার অ্যাসালামে ক্লেম করেছে। তো এই যে আমি বললাম যে এটাও তো একটা চরম দুর্নীতি। এদেরকে যে প্রলুব্ধ করে, যারাই তাদেরকে, যে সমস্ত এজেন্টরা তাদেরকে প্রলুব্ধ করে টাকা নিয়ে তাদেরকে এভাবে ভিসা করিয়ে এদেশে নিয়ে আসছে, তারাও তো এক ধরনের জোচ্চুরি করছে। তো তাদের ব্যাপারে কোনো রকমের ব্যবস্থা না নিয়ে কেন একটা পার্টিকুলার গ্রুপকে তা টার্গেট করছেন? এই যে আমরা জানি যে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে বিভিন্ন মুসলিম কান্ট্রি, যেখানে খুব গোড়া মুসলিম কান্ট্রি, যেমন ইরান থেকে আমরা দেখি যে বহুত নাগরিক এদেশে এসে তারা কিন্তু ক্লেম করে যে তারা ইসলাম ছেড়ে দিয়ে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, এবং তারা সাথে সাথে দেখা যায় বিভিন্ন চার্চ থেকে তাদেরকে ব্যাকিং করে, এবং এরা অনেকেই কিন্তু ভিসাটা পেয়ে যায়। এখন এরা কতটুকু তারা জেনুইনলি কনভার্ট করেছে, এ ব্যাপারে কতটুকু ইনভেস্টিগেশন করা হয়, সেক্ষেত্রেও কিন্তু সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আছে যে এদের ক্লেমটা কতটুকু জেনুইন। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, আমরা নিজেরাই জানি যে যখন আফগানিস্তানের ক্রাইসিস নিয়ে এদেশে অনেক মানুষ ভিসা পাচ্ছে, তো কত লোক তারা এসে বলছে আমি আফগানিস্তানে গেলাম, তালেবান আমাকে ধরবে। এদের অনেকেই হয়তো আদৌ কোনোদিন কোনো তালেবান সৈনিকরে চোখেও দেখেনি, কিন্তু তারা তালেবান তাদেরকে ধরে নিয়ে যাবে, তাদেরকে জোর করে কাজ করাবে, এই গ্রাউন্ডে কিন্তু তারা দেশে এসে আসসালাম পেয়েছে। এমনকি আমরা এটাও জানি বা শুনেছি যে আফগানি বলে পাকিস্তান, আপনারা জানেন যে পাকিস্তানে
আফগানিস্তানে যত না পশতুন পাঠান থাকে তার চেয়ে অনেক বেশি পাঠান কিন্তু পাকিস্তানে থাকে। পাকিস্তানে যে খাইবার পাখতুনিয়া যে প্রদেশ আছে, যেটাকে আগে বলা হতো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, সেই সীমান্ত প্রদেশে 4 কোটিরও বেশি পাশতুনরা পাঠানরা বাস করে। সেই পাকিস্তান থেকেও কিন্তু পাঠানরা এসেই তারা ক্লেম করতো যে তারা আফগানিস্তান থেকে এসেছে, এবং দেখা গেছে এরাও কিন্তু ভিসা পেয়ে গেছে। তারও আগে যদি আমরা বলি তো আমরা দেখেছি যে সোমালিয়াতে যখন এই গৃহযুদ্ধ শুরু হলো তখন দেখা গিয়েছে যে তখনকার কিন্তু নিয়ম ছিল, 2005 সালের আগে নিয়ম ছিল যে অ্যাসাইলাম ক্লেম করলেই সরাসরি ইনডিফিনিট লিভ টু রিমেইন দেওয়া হতো, সেটেলমেন্ট দেওয়া হতো। এবং তখন এমনও ঘটনা ঘটেছে যে লোকে এসে হিথ্রো এয়ারপোর্টে, গ্যাটউইক এয়ারপোর্টে এসে তারা অ্যাসাইলাম ক্লেম করেছে, এয়ারপোর্টেই তাদেরকে তারা অ্যাসাইলাম গ্রান্ট করে ইনডিফিনিট লিভ টু রিমেইন দিয়ে দিয়েছে। তখন আমরা জানি যে সোমালিয়ান বলে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে, কেনিয়া থেকে, মালাউই থেকে, তানজানিয়া থেকে, এমনকি আরব আমিরাত থেকে, খালি গায়ের চামড়া একটু কালো হলেই তারা এসে বলতো আমি সোমালিয়ান। এমনকি তারা সোমালি ভাষা বলতে পারে কিনা এটাও কিন্তু তারা দেখেনি, তাদেরকে ভিসা দেওয়া হয়েছে। কসোভোতে যখন আমরা সিভিল ওয়ার হলো, তারা কি করলো, তারা আলবেনিয়ান যে সমস্ত আলবেনিয়া থেকে আসলো, যে সমস্ত আলবেনিয়া অন্য যুগোস্লাভ প্রজাতন্ত্রের অন্যান্য দেশে যারা ছিল তারাও কিন্তু এদেশে এসে ক্লেম করলো যে তারা কসোভান। এরা সবাই কিন্তু প্রথমে পেল এক্সেপশনাল লিভ টু রিমেইন, পরবর্তীকালে তারা সেটেলমেন্ট, এবং অনেকেই ভিসা পেয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি 30-35 বছর পরে হোম অফিসের টনক নড়েছে। তারা এই পুরনো ফাইল ঘেটে 30-35 বছর আগের কেসগুলিকে ধরে তারা বলছে যে না, এই লোকরা আসলে কিন্তু তারা কসোভান নয়। তারা যেভাবে হোক তারা কসোভার যত নাগরিক, সব নাগরিকের ডাটা তারা কালেকশন করেছে। তো ফলে কেউ যদি এখন এসে বলে যে সে কিন্তু কসোভান, তারা সেই ডাটা চেক করে বলতে পারে তুমি বা তোমার বাবা কোনোদিন কসোভাতে জন্মগ্রহণ করনি। তাহলে এই যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু সবসময় ছিল। কলারের কাছ থেকে কলটা আমরা নেই। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, একটা জিনিস জানতে চাইছিলাম, আমি আরো কয়েকদিন আগে করছিলাম। সরি, কি করেছিলেন? জি, মাতসুদানি। আপনি কি করেছিলেন ভাইয়া? জি, আমার ওয়াইফের লাগি তোমার এক্সটেনশন করছিলাম, যেটা ফয়লা। আপনি আপনার ওয়াইফের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, কোন গ্রাউন্ডে করেছেন? জি, এটা লাগিয়া সেটেলমেন্টের লাগি। সেটেলমেন্টের লাগে অ্যাপ্লাই করেছেন, গুড। জি, তারপরে? জি, তো এটা লাগিয়া ফয়লা স্টেশন যেটা এখন 10টার লাগি। জি। তো 12 মাস হয়ে গেছে তারা এবং কিছু জানাইছে না। মাঝখানে একবার আমি করছিলাম যে আমরা বাংলাদেশও যাইতো, আমার ওয়াইফের আব্বা বেমার। জি। তো সলিসিটারে কইলা যে একটা যে বেমারের যে ডকুমেন্ট যদি ওগুলা দিলাইতো তো বিচার দিলাইতে পারে। জি। তো ওগুলা আমরা দিছি পাঠাইয়া, তো আমরা যে সামনের মাসের 21 তারিখ বাংলাদেশে যাইতাম, এখন তো কিতা করা কিছু জানাইছে না। আমার মনে হয় আপনি যেটা করতে পারেন, যেহেতু 1 বছর হয়ে গেছে, আপনি ওদের একটা কমপ্লেন সেকশন আছে, কমপ্লেন হাব, ওখানে কমপ্লেন করেন এবং বলেন যে আমি তো একটা আর্জেন্সি দেখিয়েছি যে কেন আমার তার ভিসাটা দরকার, কারণ আমাদেরকে দেশের বাইরে যেতে হবে, এটা একটা ইমার্জেন্সি আছে, ফ্যামিলি ইমার্জেন্সি, কিন্তু হোম অফিস কোনো জবাব দিচ্ছে না। যেহেতু 12 মাস হয়ে গেছে, এটা অবশ্যই একটা তাদের যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমের বাইরে, কারণ এই ধর অ্যাপ্লিকেশনটা 6 মাসের মধ্যে ডিসাইড হওয়া উচিত। তা আপনি লেখেন এবং হয়তো বা তারা এই কমপ্লেন করলে তারা খুব দ্রুত একটা জবাব দেবে, কিন্তু কমপ্লেন আপনার করা লাগবে। ওকে, ওকে ভাই, থ্যাংক ইউ। দর্শক বিন্দু, যেটা আলোচনা করছিলাম যে অ্যাসাইলামের দুর্নীতির ক্ষেত্রে যে মানুষ করে, আমরা আরও দেখেছি যখন ইইউ নাগরিককে বিয়ে করলে মানুষের দেশে সেটেলমেন্ট পেত, তখন আমরা দেখতাম যে কত মানুষ তারা ইইউ নাগরিককে বিয়ে করছে। এই জন্য দালাল থাকতো, হয়তো কিছু আইনজীবীরাও জড়িত থাকতে পারে, আমরা জানি না। বাট আমরা যেটা দেখতাম বা শুনতাম যে ইউরোপ থেকে মেয়ে আসছে, মেয়ে সকালে প্লেনে করে আসলো, দুপুরে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে হয়ে গেল, পরের দিন ওই দিন সন্ধ্যায় আবার মেয়েটা ফিরে গেল। এরপরে অ্যাপ্লাই করলে তখন অনেক ইজি ছিল, 5 বছরের জন্যে তারা ভিসা পেয়ে গেল। ভিসা পাওয়ার পরে 5 বছর পরে আবার কোনোভাবে
এরকমভাবে সেটেলমেন্ট হলো। এরকম বহুত অ্যাপ্লিকেশন হয়েছে বলে আমরা জানি, আমরা শুনেছি এবং আমরা দেখেছি। এমনকি আমাদের অফিসেও মানুষ এরকম এসে কথাবার্তা বলেছে, যেটা তাদেরকে আমরা বার করে দিয়েছি এবং এসে বলেছে যে আমি একটা ম্যারেজ অ্যাপ্লিকেশন করবো না। হ্যাঁ ঠিক আছে, আপনি সব ডকুমেন্ট নিয়ে আসেন, কাগজপত্র নিয়ে আসেন। বলে না আমার তো মেয়ে ঠিক হয়নি। মেয়ে ঠিক হয়নি মানে না আমরা আসছি, আপনারা দেখেন আমার জন্য একটা পাত্রী ঠিক করে বিয়ে করে অ্যাপ্লিকেশন করে দেন। তো আমরা বলি যে আপনি কি মনে করছেন আমরা একটা ঘটকালি করার একটা সংস্থা? আপনি যদি ম্যারেজ অ্যাপ্লিকেশন করেন, আপনি কাউকে বিয়ে করলে তার ডকুমেন্ট নিয়ে আপনি আসেন, তার কাছ থেকে আমরা স্টেটমেন্ট নিব, আপনার বিয়ের সব কাগজপত্র নিব, তারপর আমরা অ্যাপ্লিকেশন করে দিব। আমরা তো আপনার জন্য তার পাত্রী আমরা দেখে দিব না। বা আবার একই রকমভাবে প্রায় দিন দেখি আমাদের অফিসে লোকে ফোন করে বলে আমার একটা ওয়ার্ক পারমিট লাগবে, যত টাকা লাগে আমি দেখবো, একটা ওয়ার্ক পারমিট দিয়ে দেন। তা আমরা বলবো আমি তো কী করে ওয়ার্ক পারমিট দিব? আপনি কোথাও একটা ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করে আপনি জব ম্যানেজ করেন, আপনি জব অফার নেন, আপনি একটা সার্টিফিকেট অফ স্পন্সরশিপ নেন, তারপরে আপনি আমাদের কাছে আসলে আমরা আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করে দেবো। এটা তো আমরা করতে পারি না, কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। তো এই যে দুর্নীতির কথাগুলো বললাম, এটা তো সবসময় ইমিগ্রেশন, এটা কিন্তু হাস্যকর। এবার বহু সময় এরকম কমপ্লেন করা হয়েছে, বিশেষ করে যে যারা স্মাগলিং করে মানুষ যাদের কাছে নিয়ে আনা হয়, অবশ্যই তাদের একটা নেটওয়ার্ক থাকে। যে বিবিসির যে রিপোর্ট, তারা বলেছে যে ওই সমকামী হিসাবে অনেক যারা হয়তো সমকামী নন, কিন্তু তাদেরকে নানাভাবে প্রলুব্ধ করে বা তাদেরকে দিয়ে কিছু অসাধু ব্যক্তি তাদেরকে দিয়ে সমকামী বা এথিস্ট বা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসেবে অ্যাপ্লিকেশন করাচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইমিগ্রেশনের ভিতরে সবসময়ই দীর্ঘদিন ধরে নানা ধরনের জোচ্চুরি জালিয়াতি চলছে। তো এগুলি কি হোম অফিস জানে না? আমার মনে হয় অনেকবারই হোম অফিসকে ইনফর্মও করা হয়েছে। এই যে আমরা ভুয়া ওয়ার্ক পারমিটের ব্যাপারে আমরা বলি কই, সে ব্যাপারে তো হোম অফিসের কিছুই তো হলো না, কিংবা ভুয়া ম্যারেজ দেখিয়ে মানুষের দেশ আসলো, অ্যাপ্লিকেশন করলো, কই এ ব্যাপারে তো হোম অফিসে কোনো টনক তো তারা নড়ল না। তো বিবিসির রিপোর্টের জন্য কেন তাদেরকে অপেক্ষা করতে হবে, এটা সত্যিই অবাক কাণ্ড। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা হিয়ারিং এ আপিল করা হয়েছিল ওই ফেব্রুয়ারিতে। ভালো, সরি ভাইয়া, আপনার কথাটা আমার কেটে গেল, যদি আবার বলেন দয়া করে। হ্যালো ভাইয়া, আপনি কি আছেন লাইনে? মনে হচ্ছে ওনাকে হারিয়ে ফেলেছি। যে আলোচনা করছিলাম যে অফকোর্স আমরা কোনো রকম ছল চাতুরি বা জালিয়াতির পক্ষে নয়, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা বার করতে এ ধরনের ঘটনা যে ঘটছে, কিংবা যারা বিভিন্ন ফলস ক্লেম করছে অ্যাসাইলাম হিসেবে বা ইমিগ্রেশনের যে সমস্ত অ্যাপ্লিকেশনের কথা আমরা বললাম, ওয়ার্ক পারমিট নিয়ে এখান থেকে মানুষ আমরা শুনেছি যে লক্ষ কোটি টাকা তারা বানিয়ে ফেলেছে। এ ব্যাপারে কেন আগে হোম অফিসে টনক নড়েনি? এখন কেন তারা খামাখা ধরছে? কারণ আমরা জানি যে অনেক জেনুইন গে আছে, জেনুইন এথিস্ট আছে, পৃথিবীর বিভিন্ন দেশে থেকে আসে, এমন দেশ থেকেও আসে। যেমন ইরান, আমরা জানি যে ইরানে কিন্তু সমকামিতা মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেখানে সৌদি আরবে সমকামিতার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়, আফ্রিকার আরও বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। সেখান থেকে মানুষ জেনুইনলি কিন্তু এই দেশে এসে অ্যাপ্লিকেশান করছে। বা বাংলাদেশ পাকিস্তান থেকেও অনেক জেনুইন ক্লেমেন্ট আসছে, যারা সত্যিকার অর্থেই যারা গে বা লেসবিয়ান, তো তাদেরকে তো এরকম করে তাদের ক্লেমকে তারা কঠিন করে দিচ্ছে। এমনিতেই হোম অফিস অনেকে বিশ্বাস করে না, তো বিশ্বাস করলে তো হবে না। যে এরকম কোনো চক্র যদি এরকম করে থাকে, তবে তুমি আগে থেকে কেন ব্যবস্থা নাও না? কেন শুধুমাত্র এই গে লেসবিয়ানদের পিছনে আসছে? ওই যে আমি বললাম যে হাজার হাজার অ্যাসাইলাম সিকার আসছে, এরা কতজন সত্যিকার অর্থে তাদের দেশে তারা ভীতির সম্মুখীন হয়েছেন, তারা তো মনে রাখতে হবে। এটা যদি তারা ঠিকমতো তদন্ত না করে, ঠিকমতো যদি প্রশ্ন না করে এদেরকে তারা থাকার সুযোগ দিয়ে দেয়, এটা একটা রং মেসেজ পাঠাবে। মাঝখান থেকে কী হবে, এদের জন্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্য অনেক জেনুইন ক্লেমেন্টও তারা সাফার করবে, জেনুইন লয়াররাও সাফার করবে। তাহলে আপনার কাছে যদি একজন ক্লেমেন্ট এসে যদি বলে যে আমি গে বা আমি এথিস্ট, তো সেই লয়ারের পক্ষে তো বোঝা সম্ভব না আপনি সত্যি বলছেন কি মিথ্যে বলছেন। এটা তার আওতার মধ্যেও পড়ে না যে আপনাকে সে জাজ করবে। কারণ আপনার ব্যাপার জাজ করার জন্যে হোম অফিস আছে, কোর্ট আছে, সে তো আপনাকে বলবে তুমি যে বলছো
তুমি যে বলছো তুমি গে, তোমার কি প্রমাণ আসছে, তোমার কি পার্টনার আছে, তোমার কি ডকুমেন্ট আছে? সে যদি বলে হ্যাঁ আমার ডকুমেন্ট আছে, এই দেখো আমি বিভিন্ন ক্লাবে যাই, আমার ছবি আছে, আমি বিভিন্ন গে সংস্থার সদস্য, এই দেখো আমার মেম্বারশিপ কার্ড আছে, এই দেখো আমার গে পার্টনার আছে যার সাথে আমরা একসাথে থাকি, তো এখানে লয়ার তো সেটাকেই সে প্রসেস করবে। রিপোর্টের ব্যাপারে তো এটাতে কী হতে পারে, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে এটা কত দূর যেতে পারে। তো অবশ্যই হতে পারে যারা এটার সাথে সরাসরিভাবে জড়িত, এবং আমরা তো দেখতে পেয়েছি যে বিবিসির এই রিপোর্টে অনেক এজেন্ট বা লয়াররা তারা সরাসরি কথা বলেছে, তারা বলেছে তারা কি কি করে দেবে। তো তারা তো নিশ্চয়ই তারা তদন্তের সম্মুখীন হবেন, এবং সেখান থেকে তারা কত দূর যাবে আমরা জানি না। এটা হয়তো টোয়েকের মতো একটা বড় কেলেঙ্কারি হতে পারে, এবং যারা হয়তো আগে এই ধরনের অ্যাপ্লিকেশন করে ভিসা পেয়েছেন তাদেরকেও তারা হয়তো দেখতে পারে, চেক করতে পারে, করে দেখতে পারে যে তাদের বর্তমান অবস্থা কী, যেটা হতে পারে। এবং অবশ্যই যদি এখানে ধরা পড়ে, তো ধরা পড়লে কিন্তু মানুষের ব্রিটিশ হয়ে গেলেও নাগরিকত্ব ক্যান্সেল হতে পারে। কারণ আমরা জানি যে কোনো ছল চাতুরি করে, কোনো মিসরিপ্রেজেন্টেশন করে নাগরিকত্ব পেলে সেটা কিন্তু কেড়ে নিতে পারে। আইলার তো নিতেই পারে, এবং অন্যান্য ভিসাকেও তারা রিভোক করতে পারে, এবং মানুষ জেলেরও সম্মুখীন হতে পারে। এবং প্রশ্ন হচ্ছে যে হোম অফিস কত দূর যাবে তদন্ত করে, বা তারা এখানেই কি একটা ওয়ার্নিং দিয়ে তারা থেমে যাবে কি না আমরা জানি না, তাদের কী পরিকল্পনা আছে। কিন্তু আমরা জানি যে দীর্ঘদিন ধরে তাদের একটা পরিকল্পনা ছিল, চিন্তাভাবনা ছিল যে তারা এই সমস্ত ক্লেমগুলিকে তারা ইনভেস্টিগেট করবে। আমরা যেমন আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে আমরা দেখতে পেয়েছি যে 2023 সালে সবচেয়ে বেশি গিয়ে ক্লেম হয়েছে, মানে সেক্সুয়ালিটি ক্লেম হয়েছে পাকিস্তান থেকে প্রায় 550-র মতো। এরপরই বাংলাদেশি বোধহয় 178-এর মতো আছে। তো এই বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো কমিউনিটি থেকে সবচেয়ে বেশি গিয়ে ক্লেম হয়েছে বলে তারা বলছে। পরবর্তীকালে 24-এ বা 25-এ কত হচ্ছে আমার তো ধারণা 24 এবং 25-এ আরও অনেক বেশি হবে। এই সংখ্যা যদি আমি জানতে পারি আমরা দেখবো আরও অনেক বেশি হয়তো এই ধরনের ক্লেম হয়েছে। এবং সবচেয়ে বড় কথা কি, এরকম ক্লেম করে কেউ যদি সাকসেসফুল হয় সাথে সাথে একটা মেসেজ চলে যায় তার কমিউনিটির কাছে, তার বন্ধু বান্ধবের কাছে, আচ্ছা আসো যখন আমি তো এইভাবে ক্লেম করে ভিসা পেয়েছি, এখন তোমরাও এরকম একটা ক্লেম করো। কিন্তু যে বললাম যে ঠিক মতো এই ক্লেমগুলিকে ইনভেস্টিগেট না করা একটা বড় প্রবলেম হোম অফিসের। দ্বিতীয়ত হচ্ছে যারা ভিসা পাচ্ছে তাদেরকে মনিটর না করা। তুমি যদি ভিসা, যদি আমরা খালি আমি গে বা নাস্তিক ক্লেমেন্টের কথাই বলছি না, অন্যান্য ক্লেমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমি মনে করি অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার পরে হোম অফিসের একটা অবশ্যই ফলো আপ ইনভেস্টিগেশন করা উচিত। কলার যুক্ত হচ্ছেন একজন। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা প্রশ্ন হইলো, আমি একজন কেয়ার ওয়ার্কার মহিলা নাইনি, চিন্তা নেই। না আমি ঠিক বুঝতে পারছি না আপনি এদেশে কি করলেন। আমি এই দেশে ব্রিটিশ। আপনি ব্রিটিশ, গুড। আমি আমার ওয়াইফ মারা গেছে জি। একজন মহিলা একটা কেয়ার ওয়ার্কারে কেয়ার ভিসা। কে আছে কেয়ার ভিসা? মহিলা। হ্যাঁ ওনারা আমি আর কি আমার ওয়াইফ বানাইছি। আপনি যদি তাকে বিয়ে করতে চান তো অবশ্যই যে 29,000 পাউন্ড যে ইনকাম সেটা দেখিয়ে, যদি আপনি পিআইপি বা অন্য কোনো পাসপোর্টের বেনিফিট পেয়ে থাকেন, আর ওই মহিলাকে ইংলিশ টেস্ট দিতে হবে, অ্যাকোমোডেশন দেখাবেন, সম্পর্ক জেনুইন দেখাবেন, ইয়েস বিয়ে করে মেনটেনেন্স দেখাতে পারলে উনি থাকতে পারবেন, অসুবিধা নাই। না উনি তো ওনারা আমি আমার কি বলে না, এই যে আমার সাথে উনি আছে, একটা বাচ্চা হয়েছে। সরি আমি আপনার কথা বুঝতে পারছি না, উনি কেয়ার ভিসাতে আছেন, ওনার কি সমস্যা? ভাইয়া আমি আপনার কথা কিছুই শুনতে পাচ্ছি না। হ্যালো। জি আপনার বাচ্চা একটা হয়েছে, তো আপনার বাচ্চা তো ব্রিটিশ। বাচ্চাটা কি আপনার? হ্যাঁ বাচ্চা যদি আপনার হয় তো আপনার বাচ্চা তো ব্রিটিশ। আপনার যদি বাচ্চাটা ব্রিটিশ হয় তো আপনি হিউম্যান রাইটসও অ্যাপ্লাই করতে পারবেন আপনার ওয়াইফের জন্য। থ্যাংক ইউ।
আপনার বুঝাই দিই। হ্যাঁ, আপনি বাচ্চার বাবা, বাচ্চার মা হিসাবে তার জন্য অ্যাপ্লাই করা সম্ভব। এখন ইস্যু হবে যে তারা জিজ্ঞাসা করে বাচ্চা চলে যাবে না কেন, তখন বলা হবে বাচ্চার বাপ যেহেতু এদেশে, বাচ্চার জন্য ইটস নট রিজনেবল টু গো ব্যাক টু বাংলাদেশ, গো টু বাংলাদেশ উইথ হিজ মাদার। জি যে ভিসা নাই বলে তো উনি হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করবেন। আমি বলবো আমি টিভি দেখলাম না, আপনি একটু বুঝাই দিন আমার প্লিজ। সরি, আবার আপনার শেষ লাইনটা বুঝতে পারলাম না। যেটা আমি বললাম, যেহেতু বাচ্চা ব্রিটিশ, ওনার জন্য আপনি হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করতে পারেন বাচ্চার গ্রাউন্ডে, যে উনি একটা ব্রিটিশ বাচ্চার মা। ওকে, তো আমরা আবার ফিরে যাচ্ছি যে আলোচনা আমরা করছিলাম আজকে। এই আলোচনা করতে গিয়ে আমরা বিঘ্নিত হচ্ছি। তো কত দূর যেতে পারে, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন কত দূর যেতে পারে। এটা ডিপেন্ড করছে হোম অফিসের কী পলিসি। যদিও শাবানা মাহমুদ কিন্তু হুমকি দিয়েছেন। একজন কলার যুক্ত হচ্ছেন, কলারের কাছে কলটা নিয়ে নিই। হ্যালো কলার। জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হচ্ছে, বর্তমানে অ্যাসাইলামের ফার্দার সাবমিশনের ডিসিশন আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী কতদিনে আসে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে অ্যাভারেজ 6-7 মাস লাগছে। আমার একটা ফার্দার সাবমিশন ছিল, এটা অলরেডি 13 মাস হয়ে গেছে। যে আপনি ওদেরকে চিঠি লিখতে পারেন, আপনি বলতে পারেন যে তোমার এটা নর্মাল টাইম ফ্রেম থেকে বেশি, আপনি চিঠি লিখতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশনের কেসে অনেক দুর্নীতির আশ্রয় নিচ্ছে মানুষ, কিন্তু এটার জন্য আমার মনে হয় যে হোম অফিসের পুরো সিস্টেমটাই একটা যেটাকে আমরা বলি ইংরেজিতে ডিসফাংশনাল, এই সিস্টেমটাই ঠিকমতো কাজ করছে না। তো এটার কারণেই এই লোকে বিভিন্ন রকম সুযোগ নিচ্ছে। এর আগে আমি দেখতাম মানুষ গলা কাটা পাসপোর্ট নিয়ে ব্রিটিশ পাসপোর্টে নিজের ছবি বসিয়ে মানুষ চলছে, বা এর পরবর্তীকালে আমি দেখেছি মানুষ নাকি পয়সা দিয়ে ব্রিটিশ পাসপোর্ট কেনে। তো এই ঘটনাগুলো হচ্ছে কেন? কারণ আমার মনে হয় যে যেভাবে চেকিংটা হওয়া উচিত সেভাবে চেকিংটা হয় না। তবে যেটা আমি বলছিলাম, ফলো আপ অ্যাক্টিভিটিস কিন্তু নাই। একজন একটা ক্লেম করলেন, ক্লেম করে তিনি অ্যাসাইলাম পেলেন, তারপরে তার অ্যাক্টিভিটিস নিয়ে কিন্তু আর কোনো রকমের ইনভেস্টিগেশন নাই। তো এটা একটা খুব বড় ল্যাকিং, এবং সেটার কারণে আমি মনে করি লোকে মনে করে যে একবার ক্লেমটা হয়ে গেলেই আমি ভিসা পেয়ে গেলে আর আমার কোনো ভয় নাই। একজন কলার যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমিও জানতাম স্যার যে আমি ওদের 20 বছর পুরো হয়েছে আর কি। আমি আমার তখন আমি 20 বছর আইতে আমি আবারে দিবনি, তারা দিবানি লিখেল, আর আমি ওইবারের লাগে অ্যাপ্লিকেশন করতাম পারবো ওখানটা জানতাম আপনার কাছে। আমি আসলে আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। আপনি একটু টেলিফোনের কাছে মুখটা নিয়ে এসে একটু জোরে বলেন, আর টেলিভিশন যদি অন থাকে টেলিভিশনটাকে অফ করে দেন। না, আমি আপনার হয়রান, আমি ওদের সহ থাকতাম 20 বছর করে। যখন 20 বছর রাইটে যে লিখে আমি পাইনি, আর আমি আপনার ওইবারের লাগে অ্যাপ্লিকেশন করতাম পারবো। আপা, আমি দুঃখিত, আপনার ইকো সাউন্ড হচ্ছে, প্রতিধ্বনি হওয়ার কারণে কথাটা বোঝা যাচ্ছে না। যে আমি অন্য রুমাই আমার আপনার লোকে, যে আমি ওদের 20 বছর করে আছি, 20 বছরের রাইটে আমার লিগালিটি দিবনি, তারা আমি অ্যাপ্লিকেশন করতাম পারবনি, আর ওইবারের লাগে আমি অ্যাপ্লিকেশন করতাম পারবনি। আমি অত্যন্ত দুঃখিত। আমি খালি একটা জিনিস বুঝলাম যে আপনি ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কেন, এটা এই প্রশ্ন করেছেন, কিন্তু আপনি আগের পয়েন্ট আমি বুঝি না। আপনি এদেশে আসছেন কবে এবং কীভাবে আসছেন? আমি আসলাম ভিজিটারে আইয়া। ভিজিটারে আসার পরে আপনি কি অ্যাপ্লিকেশন করেছেন? ভিজিটার আসার পরে আপনি কি অ্যাপ্লিকেশন করেছেন? আমি তো আর আপনি কোনো অ্যাপ্লিকেশন করেননি, এখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, তাই তো? আপনি এখন ভিজিটার হিসেবে এসে এখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, তাই তো? এখন আপনি কোন গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করবেন? কোন গ্রাউন্ডে আপনি কি বলবেন? অ্যাপ্লিকেশনে কি বলবেন? বলতাম আর কি যে আমি 20 বছর রাইটে আছে, এই ক্ষেত্রে আমার ওটা দিতে হয়। আবার 20 বছর
বছর পুরো হয়েছে ওদের তো। আপনি যদি এই দেশে 20 বছর থাকেন তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, এবং অ্যাপ্লাই করলে আপনি ফি ওয়েভার পেতে পারেন। ফাইমো কি হইবার তো কত 20 বছর কতদিন আগে করতাম? 1 মাস 2 মাস 3 মাস আগে করতাম। আপনি 1 মাস আগে, 1 মাস 20 বছর পুরো হওয়ার 1 মাস আগে করলেই হবে। 20 বছরের 1 মাস আগে করলে ওই যে ফি জি হইবারে জি লাগে। জি। না, আপনি ফি ওয়েভার হয়তো 3 মাস আগে আগে করলেন, অ্যাপ্লিকেশন করবেন 1 মাস আগে, ঠিক আছে? ফি কারণ হইবার ফি, কথা বলবো 3 মাস আগে। হ্যাঁ, কারণ ফি ওয়েভার হতেই তো সময় লাগবে, তো এই জন্য 3 মাস আগে করবেন, তারপরে আপনি 1 মাস আগে অ্যাপ্লিকেশন করলেন। আমি 20 বছর পুরা করে অ্যাপ্লিকেশন করলেও আপনার অসুবিধা নাই। অসুবিধা নাই। জি। ডিসেম্বরও সামনে ডিসেম্বরও আমার ওই বাকি পুরা 21 আমি যদি 21 বছর করি 22 বছর করি। আপনি যদি ডিসেম্বরের পরেও করেন কোনো অসুবিধা নেই, 20 বছর পুরা করেই করেন কোনো অসুবিধা নেই, তবে তার 2-3 মাস আগে অ্যাপ্লাই করবেন ফি ওয়েভারের জন্য, ঠিক আছে? ফি হইবারে লাগে 3 মাস ওকে, আগে। জি, কারণ ফি ওয়েভারের সময় নাই। ওকে, ঠিক আছে আপা। তো আমরা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে হোম অফিস কতদূর যেতে পারে। ইয়েস, তারা যেতে পারে। তারা যারা এইভাবে ভিসা পেয়েছে এদের প্রত্যেককেই তারা চেক করতে পারে, টোয়েকের মতো। কারণ টোয়েকে প্রায় 30,000 লোক কিন্তু টোয়েক দ্বারা এফেক্টেড হয়েছে, এবং অনেকেই কিন্তু টোয়েক ব্যবহার করে ভিসাও পেয়েছে। এদের সবাইকেই কিন্তু হোম অফিস আস্তে আস্তে ধরেছে, ভিসা ক্যান্সেল করেছে। এটা হতে পারে, আমরা জানি না কত দূর যাবে। আমি আগে থেকে কোনো কিছু বলে মানুষকে ভয় পাইয়ে দিতে চাই না। আমরা হয়তো আগামী 2-3 সপ্তাহের ভিতরে একটা ধারণা হবে যে এটা কত দূর যাচ্ছে, কীভাবে যাচ্ছে। তখন হয়তো আগামী অনুষ্ঠানে বা তারপরে অনুষ্ঠানে আপনাদেরকে আমরা আপডেট দিতে পারবো। তখন আপনারা দেখবেন যে এটা নিয়ে তদন্ত কিভাবে চলছে। তবে এই মুহূর্তে আমরা জানি যে এটা একটা হট টপিক, প্রায় সবাই এটা নিয়ে আলোচনা করছে, ফেসবুকে তো করছেই, অনলাইনেও আমরা দেখছি এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কত দূর যাবে এটা বড় কঠিন, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম, আমার আজকের আলোচনা সারমর্ম ছিল এই যে এটা নিয়ে চমক হওয়ার মতো কোনো কারণ নাই। ইমিগ্রেশনের ভিতরে যারা ইমিগ্রেশন নিয়ে জড়িয়ে তারা জানে যে নানা রকম দুর্নীতি আছে। আমরা এমনও জানি যে হোম অফিসেও নাকি কিছু দুর্নীতিপরায়ণ কর্মচারী আছে যাদেরকে পয়সা দিয়ে নাকি ভিসা করানো হয়। কিংবা আমরা যদি বিভিন্ন এন্ট্রি ক্লিয়ারেন্সের কথা বলি, যারা বাইরে থেকে ভিসা নিয়ে আসে, এমন লোক ভিসা নিয়ে আসে যাদেরকে মনে হয় তাদের তো কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, কী কারণে যাদেরকে ভিসা তারা দিয়ে দিল, কোনো কিছুই বলতে গেলে নাই। তারা ভিজিটার ভিসা নিয়ে পুরো পরিবার নিয়ে 3-4-5টা বাচ্চা নিয়ে তারা এসে হাজির হচ্ছে। তো এটা কিন্তু দেখার মতো, নিয়ে চিন্তা করার মতো। পুরো সিস্টেমটাই একটা পচে যাওয়া সিস্টেম। এই সিস্টেমটাকে কিভাবে তারা ভালো করবে আমরা জানি না। মাঝখান থেকে কিছু জেনুইন লোক এটা নিয়ে অনেক সাফার করবে, এটাই হচ্ছে আমাদের বড় আশঙ্কা। এটা নিয়ে কী করবে, লয়ারদের নিয়ে আরও অনেক খারাপ কথা বলবে। যারা জেনুইনলি কাজ করে, যারা একটা ক্লিন রেকর্ড আছে, এদেরকেও সবাই তখন খুব খারাপ চোখে দেখবে। যখনই শুনবে একটা ইমিগ্রেশন লয়ার, তখন এই লোকে নাক ছিটকাবে, এ তো নিশ্চয়ই ধরনের দুর্নীতির সাথে জড়িত। তো এটা আসলে এই ধরনের রিপোর্ট আমি মনে করি এটা মোটেই ভালো নয়। কারণ আর এই সমস্ত ঘটনা হোম অফিসকে জানে না, অবশ্যই জানে। আমার ধারণা ফ্রম টাইম টু টাইম তাদেরকে জানানো হয়েছে। না জানানো হলে এটা অবভিয়াস যে কেন আমরা যেমন ওয়ার্ক পারমিটের কথা আমরা বলছি, দেখা গিয়েছে একটা ওয়ার্ক পারমিটে একটা অফিস, যেখানে ছোট্ট একটা অফিস যেখানে 2-3 জন বসতে পারে না, তারা ওইটুকু রুম দেখিয়ে তারা 276 জনের জন্য অ্যাপ্লাই করেছে। তাদের বিরুদ্ধে ওইভাবে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এই ধরনের ঘটনাগুলির কারণে মানুষ তো সেখান থেকে 276টি ওয়ার্ক পারমিট বিক্রি করলে 10,000 পাউন্ড করে যদি পার ওয়ার্ক পারমিট নেয়, তাহলে কত পয়সা তারা এখান থেকে বানালো, এটা আপনি চিন্তা করে দেখেন। তাদের ফান্ড নিয়ে তো কোনো টানাটানি হচ্ছে না। তো যাক আমরা আমাদের শেষ ব্রেকের দিকে এগোচ্ছি। ব্রেক থেকে ফিরে এসে আবার কথা বলবো, আমাদের আরও কিছু আপডেট আছে সেটা নিয়েও কথা বলবো। এখন আমরা দেখব যে আরও কিছু আপডেট আমরা দিতে পারি কিনা। বিবিসির আপডেটটা আসলে এটা এই মুহূর্তে অনেক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং অনেকেই জানতে চেয়েছেন যে কী হবে ভবিষ্যৎ, যারা অলরেডি এই ধরনের ভিসা নিয়ে এদেশে আছেন তাদের অবস্থাটা কী দাঁড়াবে।
মানুষ এই যে তারা দেখছে যে পয়সার বিনিময়ে তারা কিভাবে তারা এই কাজগুলি করছে, এবং এই যে বললাম একটা প্যাকেজ 7,000 8,000 পাউন্ড একটা প্যাকেজ দেওয়া হচ্ছে। তো এটা নিয়ে তারা আরও হয়তো তদন্ত করবে, কিন্তু আমি এটা নিয়ে যে ইমিগ্রেশনের সাথে যে দুর্নীতি চলছে, বিভিন্ন ধরনের দুর্নীতি, এটা কিন্তু অনেক দিনেরই ঘটনা, এটা কোনো নতুন কোনো ঘটনা না, এতে বিস্মিত হওয়ার কোনো কারণ নাই। হোম অফিস এই সমস্ত কিছুর বিষয়ে একটা চোখ বন্ধ করে তারা রেখেছে। এবং কত ধরনের দুর্নীতি হয়েছে, স্টুডেন্ট ভিসা নিয়ে এসে মানুষ এদেশে স্টুডেন্ট ভিসাতে তারা পড়াশোনা করেনি, অনেকেই আদৌ কলেজেও যায় না, এরপরে যখন ধরা পড়ে তখন তারা কোনো রকম একটা অ্যাপ্লিকেশান করে দিয়ে তারপরে তারা দেখা যায় যে তারা বিভিন্ন ক্লেম করে ফেলে। এবং অনেকে আছে আমরা দেখেছি যে রিপিটেড ক্লেম করে, একটা না হলে একটার পর একটা ক্লেম তারা করে যায়, এবং দেখা গেছে ক্লেম করতে করতেই অনেকে 20 বছর এসে পার করে দেয়। প্রশ্ন হচ্ছে, যদি প্রথমেই কারোর কোনো ক্লেম না থাকে তবে তুমি তাকে কেন অ্যালাউ করছো 20 বছর পর্যন্ত থাকতে একটার পর একটা অ্যাপ্লিকেশন করার জন্যে? তো অনেকের বিরুদ্ধে তুমি বলছো যে তাকে তুমি ফেরত পাঠিয়ে দিতে, কিন্তু ফেরত যদি তাকে না পাঠাও তবে কেন তাকে নিয়ে এত হইচই কেন করো? কারণ তোমার একটা নিশ্চয়ই একটা কর্তব্য থাকবে, সেটা কর্তব্য থাকবে যে কেউ যদি এদেশে তারা আনওয়ান্টেড মনে হয়, থাকা দরকার নাই, কোনো ভিসা নাই, তবে তাকে অতি সত্বর এদেশ থেকে পার করে দেওয়া। তারা অ্যালাউ করে মানুষকে 20 বছর থাকতে, লম্বা সময় থাকতে, যাতে তারা বারে অ্যাপ্লিকেশান করে। তা আমাদের পরবর্তী আপডেট হচ্ছে, এখানে একটা কেস আছে যেখানে বলা হয়েছে যে একজন যে 20 বছর আগে একটা হত্যাকাণ্ডের সাথে যে জড়িত ছিল, তাকেও তারা কিন্তু রিফিউজি প্রোটেকশন থেকে বাদ দিয়েছে। রিফিউজি যে কনভেনশন, এই কনভেনশানে কিন্তু সবার জন্য নয়, মনে রাখতে হবে। কেউ যদি কোনো সিরিয়াস অপরাধ করে তবে তাকে কিন্তু রিফিউজি কনভেনশন থেকে এক্সক্লুড করা যেতে পারে, বাদ দেওয়া যেতে পারে। তো এটা একটা উদাহরণ যে কিভাবে একজনকে তারা বাদ দিল। কেসটার নাম হচ্ছে কেডি, যে এখানে তারা 20 বছর আগের একটা ঘটনাকে নিয়ে তারা তাকে অমিট করে দিচ্ছে। এটা একটা বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা। আরেকটা আপডেট আমরা দিয়ে আমরা যাই, সেটা হচ্ছে যে কেউ যদি ক্রিমিনাল প্রসেস বা আমরা অপরাধ চক্রের সাথে জড়িত হয়, অপরাধের সাথে জড়িত হয়, তবে তারাও কিন্তু তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস হারাতে পারে। এখানে আমরা ইরাকি কুর্দিশ দুজনের কথা বলি, তারা এদেশে স্ট্যাটাস পায়, কিন্তু এরপর তারা অর্গানাইজ ক্রাইমের সাথে জড়িত হয়। তারাও এরকম স্মাগলিংয়ের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে দেশে লোক নিয়ে আসছিল, যারা এদেশে এসে পরবর্তীকালে অ্যাসালাম চাইতো। তো এইটার সাথে জড়িত হওয়ার কারণে এদের কিন্তু তাদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস তারা কিন্তু হারালো। তো এই জন্যে আমরা বলি যে সরকার এই ব্যাপারে তারা যথেষ্ট তৎপর হওয়ার চেষ্টা করছে। কেন এরা আগে হয়নি আমরা জানি না। এবং প্রত্যেকটা ক্লেমের ব্যাপারে তাদেরকে অবশ্যই, যেটা আমি প্রথমেই বলেছি, এই দেশে অনেক জেনুইন ক্লেমেন্ট আছেন, অনেকেই জেনুইনলি কিন্তু নিজের দেশে জীবনের আশঙ্কা আছে, তারা এদেশে আসে এবং আসার পরে তারা ক্লেম করে। তো সেটার সুযোগ নিয়ে যেটা হচ্ছে, অনেকেই যাদের ক্লেমটা হয়তো জেনুইন নয়, তারা শুধুমাত্র থাকার জন্য, বা যারা ইকোনমিক মাইগ্রেন্ট, তারাও কিন্তু এই সুযোগ নিয়ে দেশে অ্যাসালাম বা অন্যান্য ক্লেম করে। আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, অনেকেই বিএনপি বা জামাত ইসলামের কর্মী হিসেবে তারা কিন্তু অ্যাসালাম ক্লেম করেছে, অনেকেই পেয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে যে যারা এই বিএনপির কর্মী বা আওয়ামী বা জামাতের কর্মী বলে অ্যাসালাম ক্লেম করেছিল, তাদের তো অবশ্যই হাসিনা সরকারের পতন হওয়ার পরে বা এখন বিএনপি সরকার ক্ষমতা আসার পরে এবং জামাত বৃহত্তম অপোজিশন পার্টি হওয়ার কারণে তাদের এখন দেশে ফিরে যাওয়া উচিত। তারা কিন্তু ফিরে যাচ্ছে না। তারা এর মধ্যেও কোনো না কোনো অজুহাত খোঁজার চেষ্টা করছে যে না, এখনও দেশে গেলে আমাদের সমস্যা হবে। তারা যদি হয় দেশে গেলে সমস্যা হবে, তার মানে নিশ্চয়ই তাদের ক্লেম জেনুইন ছিল না।
কারণ জেনুইন হলে এখন তো আর সমস্যা নাই, তোমার নিজের দলই তখন ক্ষমতায়, তুমি তাহলে এখন চলে যাচ্ছ না কেন? এতে তাদের যে চলে যাওয়াতে যে অনীহা, এটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে হয়তো বা তাদের অরিজিনাল ক্লেমটা জেনুইন ছিল না। আবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকেই তারা এখানে এসেছেন কোনো একটা পার্টিকুলার ভিসা নিয়ে, সেই ভিসাটা তারা হয়তো করতে পারেনি, হয়তো ওয়ার্ক পারমিটে আসলেন, এসে দেখলেন কাজ নাই, তখন তারা অ্যাসাইলাম রুটে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি ওয়ার্ক পারমিটে আসেন আর যদি আপনার কাজ না থাকে, তাহলে আপনি দেশে চলে যাবেন, আপনি কেন এখানে বসে থাকবেন? না, একটা উদাহরণ দেওয়ার মতো যে আপনি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ দেখতে গেলেন, গিয়ে দেখলেন বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ হচ্ছে না, তাহলে কি আপনি সারা রাত কি স্টেডিয়ামে বাড়ি থাকবেন নাকি আপনি বাড়ি চলে যাবেন? তো এটা দিয়েই তো তারা আসলে প্রমাণ করে দিচ্ছে যে অরিজিনালি তাদের আসলে কখনোই এই দেশে কাজ করতে আসার উদ্দেশ্য ছিল না, তারা এখানে মূলত এসেছে দেশে থাকার জন্যে। তো এই ধরনের অবভিয়াস সমস্ত কেসগুলি নিয়ে আমরা এখনও ওই যে বললাম যে অ্যাসাইলামে যাচ্ছি এবং আমরা মনে করছি যে আমাদের কেসটা খুবই স্ট্রং। প্রায় আমরা দেখি যে ফেসবুকে বা ফোন করে লোকে বলে যে আমি তো আসছিলাম অ্যাজ এ স্টুডেন্ট, পড়াশোনা করতে ভালো লাগে না, এত পয়সা কোথায় পাবো, আমি একটু অ্যাসাইলাম মারতে চাই, কী হবে আপনারা বলেন? তো এই যে বললাম যে আপনি তখনই অ্যাসাইলাম ক্লেম করবেন যখন আপনার কাছে মনে হচ্ছে যে দেশে গেলে আপনার জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে, আপনার মানবাধিকার লঙ্ঘন হবে, তখনই আপনি অ্যাসাইলাম করবেন। অ্যাসাইলাম কিন্তু এই দেশে থাকার আরেকটা কিন্তু পদ্ধতি নয়। আমরা প্রায়ই দেখি যে আমাদের অফিসে লোকে আসে বা ফোন করে, আমি অ্যাসাইলাম করব, যখন জানতে চাই যে আপনার দেশে গেলে কী সমস্যা হবে, আপনি কী করেন বা কী কারণে আপনার মনে হচ্ছে দেশে গেলে প্রবলেম হবে, তখন বলে যে স্যার আপনি একটা বলে দেন, আপনি বলে দেন কোনটা বলে ভালো হবে। আমাদের বলতে হয় সরি, এটা আমার বলার কোনো সুযোগ নাই, কারণ ভয়টা আপনার, দেশে গেলে আপনি বলছেন আপনার ক্ষতি হবে, কী ক্ষতি হবে এটাও কিন্তু আপনাকেই বলতে হবে। তো এই জন্যে আমরা বললাম এই ধরনের বিভিন্ন মিনিংলেস অ্যাপ্লিকেশন করে আজকে অ্যাসাইলামের এই পরিস্থিতি হয়েছে। এবং এই কারণে আমরা দেখলাম যে প্রচুর অ্যাসাইলাম ক্লেম রিফিউজ হচ্ছে। মাঝখানে 2023 সালে আমরা দেখে পেয়েছি যে খুব বেশি সংখ্যক মানুষকে অ্যাসাইলাম দেওয়া হয়েছে। এটার পিছনে কারণ এই নয় যে ওই সময় অ্যাসাইলাম ক্লেমগুলি খুব ভালো ক্লেম, খুব শক্ত ক্লেম ছিল, তা নয়। কারণ এত ক্লেম জমে গিয়েছিল, হোম অফিস তারা ব্যাকলগ ক্লিয়ার করার জন্যে যাচ্ছে তাই করেছে, যাকে তাকে তাদের খুশি অ্যাসাইলাম দিয়ে দিয়েছে। এমনকি যাদেরকে আমাদের অ্যাসেসমেন্টে, লয়ারের অ্যাসেসমেন্টে যাদেরকে মনে হয়েছে যে ক্লেমটা খুবই দুর্বল, এরাও কিন্তু অনেকেই অ্যাসাইলাম পেয়েছে। এর ফলে কী হচ্ছে, একটা রং মেসেজ দেওয়া হচ্ছে। যারা এইভাবে অ্যাসাইলাম পেলেও এরা তাদের বন্ধু বান্ধবকে বা দেশবাসীকে তারা বলছে, আরে আসো আসো আসো, আমাকে যদি অ্যাসাইলাম দিয়ে থাকতে পারে তো তোমার তো কেস আমার চেয়েও ভালো, তো তুমি আসো। এইভাবেই কিন্তু আসলে পরস্পরের মুখ থেকে শোনাশুনি করে এই অ্যাসাইলামটা অনেকে এসে করছেন এবং অনেকে হয়তো এই অ্যাসাইলামগুলি ক্লেম করার মতো মেরিট হয়তো নাই, এরপর তারা কিন্তু ক্লেম করছে। একটা কথা মনে রাখবেন যে অ্যাসাইলাম ক্লেমে সাধারণত আমরা অ্যাপিলের রাইট পাই, কিন্তু কতগুলো দেশ আছে যেটা একটা লিস্টেড কান্ট্রি, সেখান থেকে অ্যাসাইলাম আসলে তারা সাধারণত ভিসা দেয়, তারা সাধারণত দেয় না, অ্যাপিলও দেয় না। ইন্ডিয়া কিন্তু এই লিস্টে আছে, আলবেনিয়া আছে, ব্রাজিল আছে, আরও অনেকগুলো দেশ আছে যেখান থেকে আসলে ক্লেম আসলে তারা খালি না করবে তাই না, তারা সার্টিফিকেট দিয়ে তারা বলবে যে তোমার আর অ্যাপিল করার সুযোগ নাই। তো বাংলাদেশ একসময় এই লিস্টে ছিল, কিন্তু আগে বিএনপি সরকারের সময় তখন শেখ হাসিনা, তার বিরোধী দল, তারা খুব শক্তভাবে ক্যাম্পেইন করে, বিশেষ করে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের হত্যাকাণ্ডের পরে খুব সাকসেসফুলি তারা ক্যাম্পেইন করলো। করার পরে এদেশের হাইকোর্ট বলে না বাংলাদেশটা সেফ কান্ট্রি নয়, তারপরে বাংলাদেশকে তারা সেফ কান্ট্রি লিস্ট থেকে সরিয়ে দিয়েছে। তবে এখনও আমরা দেখি যে প্রায়শই বাংলাদেশিদের অ্যাসাইলাম ক্লেম বা হিউম্যান রাইটস ক্লেম কিন্তু তারা সার্টিফাই করছে, সেটি ক্লিয়ারলি আনফাউন্ডেড। সেক্ষেত্রে আপনার জুডিশিয়াল রিভিউ করা ছাড়া আর কোনো পথ কিন্তু খোলা নাই। তো আমরা আজকে যে বিষয়গুলি আলোচনা করলাম এগুলি খুবই ইম্পর্টেন্ট। আমরা আগেই বলেছি, আমি প্রায় সময় আমি বলি, আপনি তখনই অ্যাসাইলাম ক্লেম করবেন যখন আপনার কাছে মনে হয় যে আপনার দেশে গেলে আপনার জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে এবং বাংলাদেশ সরকার আপনাকে রক্ষা করবে না। মনে রাখতে হবে, পৃথিবীতে কোনো দেশে সরকারই 100% গ্যারান্টি দেয় না, দিলে তো এদেশে হত্যাকাণ্ড হতো না। আমেরিকার মতো উন্নত দেশে বছরে
34,000-এর বেশি মার্ডার হয়। তো 34,000 মার্ডার কি সহজ কথা নাকি? এবং আমেরিকাতে 45 লক্ষ লোক কিন্তু জেলে আছে। তো অনেক দেশে তো 35 লক্ষ লোকও নাই। তাহলে দেখেন এরপরও 35 লক্ষ লোককে জেলে দিয়ে আমেরিকাতে মৃত্যুদণ্ড আছে, তারা কিন্তু আন্ডার এজ 18 বছরের কম বয়স্কদেরও কিন্তু তারা মৃত্যুদণ্ড দেয়। এরপর তো আমেরিকাতে এই ডেথ কি বলে এই হত্যাকাণ্ড তো বন্ধ হয়নি। তাহলে কি আমরা বলবো আমেরিকাতে কোনো আইন কানুন নাই, আমেরিকার সরকার কোনো রকমের আপনাকে রক্ষা করতে পারে না? এখানে মনে রাখবেন আইনের ভাষায় আপনাকে প্রোটেকশন দিতে পারে তার কী টেস্ট আছে। টেস্ট আছে, তারা দেখবে যে আপনার দেশে ল অ্যান্ড অর্ডার আছে কি না, আপনি যে অপরাধের কথা বলছেন এই অপরাধের কোনো শাস্তি আছে কি না, সরকারের কাছে ইনাফ সিকিউরিটি ফোর্স আছে কি না, সরকারের সারা দেশের উপরে নিয়ন্ত্রণ আছে কি না। এই কয়েকটা টেস্ট স্যাটিসফাই করতে পারলেই তারা ধরে নেবে যে আপনার দেশে আপনার প্রোটেকশন আছে। তো এই জন্যে আপনাকে মনে রাখতে হবে যে এই ধরনের প্রশ্নগুলো আপনাকে করবে যে কেন তুমি পুলিশের কাছে যাওনি, বা কেন তুমি তোমার সরকারের কাছে প্রোটেকশন চাও না, বা কেন তুমি দেশের ভিতরে অন্য কোথাও মুভ করে, কাউ যদি বলে তার প্রবলেম হচ্ছে বাংলাদেশের রংপুরে, তাহলে প্রশ্ন হবে তো তুমি তাহলে ফরিদপুরে গিয়ে থাকো না কেন, তোমার প্রবলেম ঢাকাতে, তুমি চট্টগ্রামে গিয়ে থাকো না কেন। বিশেষ করে বাংলাদেশ কিন্তু একটা বিশাল একটা দেশ, জনবহুল দেশ, 20 কোটি লোক সেখানে বাস করে। তো এদের মধ্যে তো আপনার লুকিয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার সুযোগটা অনেক বেশি। তো এই অপশানগুলো আপনি কেন নিলেন না, এটাও কিন্তু তারা প্রশ্ন করতে পারে আপনার ইন্টারভিউতে। সেই জন্য এই ইস্যুগুলো আপনাকে কভার করতে হবে। তবে হ্যাঁ, যদি আপনার ভয় হয় সরকার থেকে, আপনি হয়তো সরকারের কঠোর সমালোচক, তাহলে কিন্তু আপনি বলতে পারেন যেহেতু আমি সরকারকে ভয় করি, সরকারের কাছে আমি তো পরিষেবার জন্য যেতে পারবো না। সেক্ষেত্রে আর আপনাকে প্রোটেকশন বা ইন্টারনাল রিলোকেশন এটা কিন্তু দেখাতে হবে না, অন্য সব ক্ষেত্রে আপনাকে দেখাতে হবে। আরেকটা জিনিস যেটা হতে পারে, আপনি বলতে পারেন যে সরকারের সাথে আপনার কোনো সমস্যা নাই, তা আপনি এমন কতগুলো কাজের সাথে জড়িত যে সাধারণ পাবলিক আপনার উপরে খেপা। যেমন ধরেন নাস্তিক, বাংলাদেশে নাস্তিক হওয়ার জন্য সরকারি তরফ থেকে কিন্তু আপনার কোনো ব্যবস্থা নাই। যদি ইসলাম হচ্ছে রাষ্ট্রধর্ম, কিন্তু কেউ নাস্তিক হলে বা কেউ ইসলাম থেকে বের হয়ে গেলে বাংলাদেশের আইনে কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা নাই। এখন যদি এরকম হয় যে আপনি বলবেন যে ঠিক আছে আমার তো সরকার থেকে কোনো ভয় নাই, কিন্তু সাধারণ পাবলিক যখনই জানবে আমি ইসলাম থেকে বের হয়ে গেছি তখনই তারা আমার উপরে হামলা করবে। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন হবে এই ধরনের হামলা হলে সরকার আপনাকে প্রোটেক্ট করতে পারে কি না। না প্রোটেক্ট করতে পারলে আপনি অবশ্যই হয়তো রিফিউজি স্ট্যাটাস বা হিউম্যানিটারিয়ান প্রোটেকশন আপনি হয়তো পেতে পারেন। তো এই যে বললাম যে অ্যাসাইলাম, আগেই বলি, প্রায় সময় বলি, অনেকে শুনতে চান না, এটা কিন্তু সবার জন্য না। অ্যাসাইলাম করলে সবচেয়ে বড় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই নাম্বার 1, আপনার ফিঙ্গারপ্রিন্ট চলে যাবে। তো ফলে আপনি যদি অন্য কোনো দেশে যেতে চান তো তারা ইচ্ছা করলে তারা খোঁজ নিয়ে জানতে পারবে যে আপনি ইংল্যান্ডে, ব্রিটেনে আপনি ছিলেন, আপনি অ্যাসাইলাম সিকার ছিলেন। সেক্ষেত্রে যেটা হবে যে অন্য দেশে কিন্তু আপনার ভিসাটা ডিক্লাইন করবে, এটা হতে পারে। সেকেন্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে এই যে এই দেশেও আপনার আশা নিয়ে প্রবলেম হবে, এই দেশে আপনার প্রবলেম হবে, কারণ আপনাকে তারা যদি আপনি এখানে ওভার স্টাইল হয়ে ফিরে যান তো আপনার কিন্তু রি-এন্ট্রি ব্যান হতে পারে। এটা 1 থেকে 10 বছর মধ্যে হতে পারে, পরিস্থিতির উপরে নির্ভর করে। সেক্ষেত্রে আপনি একমাত্র ফ্যামিলি মেম্বার হিসেবে না আসলে অন্য কোনো ভিসা কিন্তু আপনি কোনো দিন পাবেন না। আর এই অবস্থায় যদি আপনি এই দেশে থেকে যান তাহলে কি হচ্ছে, আপনি কখনোই কিন্তু কোনো ভদ্র জব করতে পারছেন না, অর জব করবেন অনেক কম পয়সায় একটা। দ্বিতীয়ত আপনি মেডিকেল চিকিৎসাও কিন্তু আপনি তখন হয়তো পাবেন না, কারণ অনেক ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে জিপি লেটার দেখতে চায়, আপনাকে তারা হেলথ কেয়ার দেওয়ার আগে। দেখা যাবে এটাও হয়তো বা আপনার জন্য পাওয়াটা কঠিন হয়ে যাবে। এই জন্যে ফেল অ্যাসাইলাম সিকার হিসেবে এই দেশে লং টার্ম থেকে কোনো লাভ নাই। আমরা দেখলাম যে বেশ কিছু বাংলাদেশিরা এই দেশ থেকে স্পেনে চলে গেছে। আমরা শুনেছি, যদি আমি স্প্যানিশ ল নিয়ে কোনো ধারণা আমার নাই, যে স্পেনে নাকি একটা মাস্ট অ্যামনেস্টি হচ্ছে। সেই মাস্ট অ্যামনেস্টিতে যারাই ওদের সে বোধহয় 1 বছরের বেশি ছিল অবৈধভাবে, এদের সবাইকে তারা মাফ করে থাকার অনুমতি দিচ্ছে। তো অনেকে আমরা জানি যে ইতিমধ্যেই ইংল্যান্ড থেকে লুকিয়ে তারা চলে গেছে গোপনে স্পেনে, তারা লয়ার ধরেছে এবং তারা এই সমস্ত কেসগুলি প্রসেস করছে।
তো আমি জানি না যে এরকম এদেশ থেকে কতজন যাবে বা করবে, বাট এটা স্পেনে মানুষের একটা সুযোগ তারা করে দিয়েছে, হয়তো বা অনেকেই ভিসা পাবে। আবার আমার একই কথা হবে, যদি আপনি জেনুইন অ্যাসাইলাম সিকার না হন তাহলে খামাখা এই সিস্টেমটাকে আপনারা দয়া করে অ্যাবুজ করবেন না। এই গেল আমাদের আপডেটের বিষয়গুলি। তো আজকে যদি আমরা সময় থাকে তো আমরা যে বিষয়টা আমরা নিয়ে আজকে কথা বলতে পারি সেটা হচ্ছে লিগ্যাল এড। আমরা দেখেছি যে অনেকেই আমাদের কমিউনিটির অনেকেই কিন্তু লিগ্যাল এড গ্রহণ করেন না। একটা ধারণা আছে যে আমাদের কমিউনিটির ভিতরে যে লিগ্যাল এডের এটা হচ্ছে একটা পাবলিক বেনিফিট, কেউ যদি লিগ্যাল এড নেয় তবে তার ক্লেমে প্রবলেম হবে। জানিয়ে রাখছি, লিগ্যাল এড অবশ্যই পাবলিক বেনিফিট নয়। পাবলিক বেনিফিটের কী ডেফিনেশন সেটা আপনি পাবেন প্যারাগ্রাফ 6 ইমিগ্রেশন রুলসে। সেখানে একটা লিস্টও দেওয়া আছে যে কোন কোন ক্লেমকে তারা পাবলিক বেনিফিট মনে করে। তো এই লিগ্যাল এডটা কিন্তু পাবলিক বেনিফিটের মধ্যে পড়ে না। তো আপনাকে কখনোই এইটা যে আপনি কার্পেসের খরচ করলেন ইনিশিয়ালটা বাদে যে লিগ্যাল এডে যে পয়সাটা আপনি পাচ্ছেন সেই পয়সাটা আপনি দিয়ে সেটা তো পয়সা আপনার হাতে আসবে না, এই পয়সার পেমেন্টটা হবে আপনার লয়ারের কাছে। তো এই লয়ার আপনার পেমেন্ট পাবে, আপনার হাতে কিন্তু কোনো পয়সাই আসবে না। আপনি বলতে পারেন না যে তুমি তো পেয়েছো 1000 পাউন্ড, আমাকে সেখান থেকে 200 পাউন্ড হয়, এটা বলার আপনার কিন্তু কোনো রাইট নাই। যিনি আপনার লয়ার তিনি আপনার জন্য লিগ্যাল এড অ্যাপ্লাই করবেন, যে পয়সাটা আসবে পয়সাটা কিন্তু তিনিই পাবেন। আর তার কিন্তু আপনার কাছ থেকে আর কোনো পয়সা পাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। হ্যাঁ, যেটা হতে পারে তিনি যদি লিগ্যাল এডের ফাইলে বিল করার পরেও যদি আপনার জন্য কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে তিনি আপনার কাছ থেকে তার ন্যায়সঙ্গত ভাড়া, ন্যায়সঙ্গত ফি উনি চার্জ করতে পারেন। বা লিগ্যাল এডে ক্লেম করার আগে যদি উনি আপনার কাজ করে থাকেন সেক্ষেত্রেও উনি হয়তো আপনার কাছ থেকে পয়সা চাইতে পারেন। লিগ্যাল এডের আরেকটা জিনিস মনে রাখতে হবে, লিগ্যাল এডে আমরা দুটো জিনিস দেখি, একটা মিনস আর মেরিট। মিনস মানে হচ্ছে যে আপনার নিজেরকে চালানোর মতো সামর্থ্য আছে কি না। এটা আমরা ধরেন আমরা খোঁজ নিব আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কি, পে স্লিপ আছে কি না, বা আপনাকে কেউ সাপোর্ট করছে কি না। কারণ সাপোর্ট না করলে আপনি এখানে চলছেন কীভাবে। এই জন্যে সেই ইনফরমেশনে স্যাটিসফাইড হলে তখন আমরা লিগ্যাল এড রান করে থাকি। আর মিনস আর মেরিট টেস্টটা সাধারণত করা হয় অ্যাপিল বা ওই ধরনের স্টেজে, কোর্টে যাওয়ার স্টেজে। সেখানে আমাদেরকে দেখতে হয় যে কেসটা আমরা নিয়েছি, এই কেসটাতে আমাদের জেতার বা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কতটুকু। যদি দেখা যায় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে কিন্তু এই কেসটা আমরা লিগ্যাল এডে নিতে পারবো না। তো আমরা যদি কোনো কেস লিগ্যাল এডে প্রত্যাখ্যান করি তার অর্থ এই না আপনি কেসটা করতে পারবেন না। আপনি স্টিল প্রাইভেট লয়ারকে দিয়ে আপনি অ্যাপ্লাই করে আপনি কিন্তু এখনও সামনে প্রসিড করতে পারেন যদি আপনি পকেট থেকে আপনি ফি দিতে রাজি হন। তো লিগ্যালের পাবলিক বেনিফিট এটা মনে করার কোনো কারণ নাই, এটা একটা ভুল ধারণা। আমি আশা করি যে আপনারা অনেকেই হয়তো যারা আছেন তারা অত্যন্ত কষ্টে আছেন, এদেশে ইনাফ ফান্ড হয়তো নাই, তো আপনারা লিগ্যাল এডের সাহায্য নিন। লিগ্যাল এড আছে, প্লেন্টি অফ লিগ্যাল এড লয়ার আছে, আপনি তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন বিনা পয়সায়। আরেকটা যেটা আমাদের এখানে যেটা আমি বললাম যে আমাদের দুটা রং ধারণা, ভ্রান্ত ধারণা আছে। যে একটা ধারণা হচ্ছে যে লিগ্যাল এড পাবলিক ফান্ড, এটা নিলে পরবর্তীকালে প্রবলেম হবে, সেটা নয়। দ্বিতীয় যে ভুল ধারণা সেটা হচ্ছে এই যে লিগ্যাল এড যারা করেন তারা আসলে ভালো উকিল না, তারা ঠিক মতো কাজ করেন না। এটা ভুল। এদেশে অনেক বড় বড় ল ফার্ম লিগ্যাল এডে কাজ করে এবং তারা সবাই যথেষ্ট ভালোভাবে তারা কাজ করে। কারণ তাদের কাজ কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা যদি ভালো কাজ না করে তাদের ফাইল কিন্তু অডিট হয়। অডিট হলে যদি তারা দেখা যায় যে তারা ঠিকমতো কাজ করেনি তবে তাদের লাইসেন্স, তাদের লিগ্যাল এড কন্ট্রাক্ট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ফলে তারা অবশ্যই যে কোনো স্ট্যান্ডার্ড লয়ার আছে তাতে তারা নিশ্চয়ই ভালো সার্ভিস প্রোভাইড করবে। তাদের নিজেদের অস্তিত্বের জন্য তাদেরকে এই সার্ভিসটা দিতে হবে। এটা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে এই যে লিগ্যাল এডে যারা কাজ
করছেন, যেহেতু লিগ্যাল এইড কতগুলি রেস্ট্রিক্টেড এরিয়াতে আসেন, তারা কিন্তু নর্মাল যে হিউম্যান রাইটস বা নর্মাল একটা কেসের জন্য তারা কিন্তু লিগ্যাল এইড পাচ্ছেন না। তো যে সিলেক্টেড ক্যাটাগরি, 4টে ক্যাটাগরির জন্য লিগ্যাল এইড সাধারণত হয়। একটা হচ্ছে অ্যাসাইলামের জন্যে, আরেকটা হচ্ছে আমরা দেখেছি হিউম্যান ট্রাফিকিংয়ের জন্যে, একটা বাচ্চাদের জন্য, একটা ডোমেস্টিক ভায়োলেন্সের জন্যে। এর বাইরেও হিউম্যান রাইটসের গ্রান্ডেও অ্যাসাইলাম পাওয়া সম্ভব, কিন্তু সেটার জন্যে সরাসরি লিগ্যাল এইড এজেন্সিকে লিখে তাদের কাছ থেকে ফান্ডিং আনতে হবে। আর এই যে একটা ধারণা যে লিগ্যাল এইড যারা করেন সে সমস্ত লয়াররা ভালো লয়ার, এটা কিন্তু ভুল ধারণা। কারণ লিগ্যাল এইড যারা করেন তারা যেহেতু স্পেশালিস্ট লয়ার, তারা খালি ওই 4টে এরিয়াতে কাজ করছেন, অনেকে হয়তো এর বাইরেও করে থাকেন প্রাইভেটলি, বা ওই 4টে এরিয়াতে করেন, 4টে এরিয়াতে তারা কিন্তু মাস্টারি অবটেন করে ফেলেন। আর আপনি লিগ্যাল এইডের লয়ারকে নিয়ে কোর্টে গিয়েছেন, এটা অর্থ এই না যে কোর্ট আপনাকে কম গুরুত্ব দিয়ে দেখবে। এবং এই দেশের অনেক বড় বড় কেস আমরা দেখেছি যেটা সমাধান হয়েছে, যেটার পিছনে সলিসিটর ছিলেন লিগ্যালি এইডেড। ফলে লিগ্যাল এইড মানেই যে এখানে একটা হোম অফিসের একটা কী বলবো, একটা হোম অফিসের ভেড়ুয়া একটা লয়ার এটার পিছনে কাজ করছে, এটা মনে করার কোনো কারণ নাই। এদেশে প্রচুর কেস করছেন লিগ্যাল এইড সলিসিটররা, এবং তারা সাকসেসফুলও হচ্ছেন। এবং তাদের সবচেয়ে বড় কথা, তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, কারণ তাদের ফাইল অডিট হয়, লিগ্যাল এইড এজেন্সি অডিট করে, এসআরএ অডিট করে, এবং প্রতি বছর একটা বলে পিয়ার রিভিউ। তার মানে কি, আপনি 20-25টা ফাইল পাঠিয়ে দেবেন আরেকটা অভিজাত ল ফার্মে, তারা আপনার ফাইল দেখে তারা রায় দেবে যে আপনার ফাইলগুলো সত্যি আপ টু স্ট্যান্ডার্ড কিনা। এই জন্যে লিগ্যাল এইড সলিসিটরদেরকে ফালতু মনে করার কোনো কারণ নাই। তবে তাদের কতগুলো কমপ্লায়েন্স আছে, রিকোয়ারমেন্ট আছে, যে যদি আপনি কাজ করেন তবে তাকে আপনাকে কাজের এভিডেন্স দিতে হবে, যদি আপনি কাজ না করেন তাহলে কে আপনাকে সাপোর্ট করছে সেটা আপনাকে দিতে হবে। এদেশে অনেকেই আছেন যারা যখন অ্যাসাইলাম ক্লেম করেন এরপরে তারা হোম অফিসের সাপোর্টে চলে যান, এটাকে আমরা বলি সেকশন 95। সেকশন 95-এ যে কোনো অ্যাসাইলাম থেকে যেতে পারেন, গেলে তিনি কিন্তু থাকার জায়গা পাচ্ছেন এবং সাপ্তাহিক একটা খরচের পয়সা তিনি কিন্তু পাচ্ছেন। তো এখানে একটা সমস্যা আছে যে অনেকেই যারা এই সেকশন 95-এ সাপোর্ট পান তাদের ক্ষেত্রে লন্ডনের বাইরে তারা পাঠায় দেয়, কারণ লন্ডনে অ্যাকোমোডেশন খুব ব্যয়বহুল, আর লন্ডনের বাইরে অর্ধেক পয়সাতে হয়তো অ্যাকোমোডেশন পাওয়া যায়, যেটা আমরা দেখেছি যে আমাদের কমিউনিটির অনেকেরই পছন্দ নয়, কারণ কমিউনিটি অনেকে চায় কমিউনিটির কাছাকাছি থাকতে। যেহেতু আমরা লন্ডনে একটা বিশাল বাঙালি কমিউনিটি আছে, এই যে অনেক বাঙালিরা চায় তাদেরকে হোম অফিস অ্যাকোমোডেশন দিলে তারা যেন লন্ডনেই থাকে, যেটা সবসময় সম্ভব হয় না। কারণ আমরা আগেই বলেছি যে লন্ডনে অ্যাকোমোডেশন প্রচুর পরিমাণে অ্যাকোমোডেশন নাই, এই জন্য বাইরে যায়। তো আবারও বলছি, আপনি হোম অফিস থেকে যদি অ্যাকোমোডেশন নেন বা সাপোর্ট নেন, এটাতে কিন্তু আপনার কেসের কোনো বেয়ারিং নাই। এই জন্যই নয় যে আপনি হোম অফিসের সাপোর্টে আছেন এই কারণে আপনার কেস রিফিউজ হবে কিংবা এটাকে তারা গ্রহণ করবে, এটা মনে করার কোনো কারণ নাই। যাই হোক, সেই দর্শকবৃন্দ, আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এলাম। আমরা বেশ কতগুলো বিষয় নিয়ে কথা বললাম, বিশেষ করে বিবিসির যে রিপোর্টে তারা বলেছে যে কিভাবে মানুষকে ভুয়া সমকামী বা ভুয়া এথিস্ট বা ভুয়া ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম সাজায় এক শ্রেণীর অসাধু ব্যক্তি সুযোগ নিচ্ছে, হাজার হাজার পাউন্ড লুটে নিচ্ছে, মাঝখানে সিস্টেম অ্যাবিউজ করা হচ্ছে, তারা আরও তদন্ত করবে। তো যাই হোক, আপনারা এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন, নিজেদের জেনুইন ক্লেম নিয়ে সামনে আসবেন। জেনুইন ক্লেম না থাকলে খামাখা এই দেশে থেকে সময় নষ্ট করবেন না। তো ঠিক আছে, আমরা আবার দেখা হবে